আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। তো এই কোর্সে আসলে আমরা বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতা এবং নাটক ও উপন্যাস ব্যাখ্যা সহকারে প্রতিটি লাইন ধরে ধরে পড়িয়ে দিচ্ছি, এবং সেই ধারাবাহিকতায় আজকে বাংলার খুবই একটা সুপরিচিত কবিতা সেই দিন এই মাঠ সম্পর্কে বিস্তারিত পড়তে যাচ্ছে। এবং আজকে ক্লাস শেষে আশা করা যাচ্ছে সেই দিন এই মাঠ সম্পর্কে প্রত্যেকটা লাইন পড়ার পর তোমার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মোস্তাকিম, আমি আমার চ্যানেলে এইরকমই আসলে পড়াশোনা সহজ করার নানা রকম ভিডিও আপলোড করে থাকি, এবং এরকম অনেক ভিডিও দিয়ে আসলে পড়াশোনা যাতে সহজে এই চেষ্টা একটু করে থাকি। তো যার ফলে এই সকল ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিবে, এবং পাশাপাশি ইউটিউবে নোটিফিকেশন অন করার জন্য বেল আইকনটা অন করে দিই, এবং ফেসবুকে নোটিফিকেশনটা অন করে দাও। চলো আসলে বেশি কথা না বেরিয়ে ক্লাসটা শুরু করি। সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশ, আসলে জীবনানন্দ দাশ হচ্ছে এই লেখা কবিতার কবি। তো আমরা একটু তা কবির সম্পর্কে দেখে যে জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছে সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস ছিলেন একজন স্বভাব কবি, অর্থাৎ স্বভাব কবি মানে তো বোঝেনি আসলে স্বভাবের মানে তার ক্যারেক্টারিস্টিক টাইপের হচ্ছে কবিতা লিখতেন। জীবনানন্দ দাশ বরিশালের ব্রজমোহন বা বিএম কলেজ, ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করে, অর্থাৎ বিএম স্কুল, বিএম কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভের পর কোথা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন, অধ্যাপনা শুরু করেন। দীর্ঘকাল অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। বাংলার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য কবি নিমগ্ন চিত্ত, কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এদেশের গাছপালা, লতাগুলো, ফুল পাখি আজন্মপ্রিয়। তার গ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, কবিতার কথা, রূপসী বাংলা, মাল্যবান ইত্যাদি। 1954 সালের 14 অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতা এক ট্রাম দুর্ঘটনায় আহত হন, এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। শব্দার্থ টিকা, আসলে শব্দার্থ টিকা কেন পড়ানো হয় তোমরা জানো যে আসলে অনেক সময় গল্পের ভিতর বা কবিতার ভিতর কিছু কিছু শব্দ আছে যেগুলো শব্দার্থ টিকা যদি পড়ে যায় আমরা যেন বুঝতে সহজ হবে। পাশাপাশি অনেক সময় এমসিকিউতে এবং ক খর জন্য কিন্তু এগুলো আসে। যেমন সেদিন এই মাঠ, কবে আর ঝড়ে। জীবনানন্দ দাশ প্রাকৃতিক কবি। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যে প্রকৃতি তার রূপরস গন্ধ কখনো হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না তখন প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন সাধন কল্পনাকে তৃপ্ত করে যাবে। আলোচ্য অংশে কবি প্রকৃতি ও মহত্বকে গভীর তৃপ্তি ও মমত্বের সঙ্গে উপস্থাপন করেছেন। আমি চলে যাব বলে লক্ষ্মীটির তরে, অর্থাৎ পৃথিবী কেউ চিরস্থায়ী নয়, প্রত্যেক মানুষই এক সময় চলে যেতে হবে, কিন্তু শিশিরের জলে চালতা ফুলে ভিজে থাকা রহস্যময় সৌন্দর্য হয় যুগে যুগান্তরে শেষ নেই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের কেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। কবির এই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে উঠেছে, যেখানে লক্ষ্মী পাঁচাটির মর্মতের অনুভাবনা ধরা গিয়ে অসাধারণ এক তাৎপর্যপূর্ণ। এশিরিয়া ধুলো আজ মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গিয়েছে। এশিরীয় ব্যাবিলিয়নতে অ্যাসিরিয়া এবং ব্যাবিলিয়নীয় সভ্যতা ধ্বংসরূপ ছাড়া আর কিছুই নয়, কিন্তু প্রকৃতি তার আপন রূপ রসগন্ধ নিয়ে চিরকাল প্রাণময় থাকে। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আচ্ছাদ মৃদু মন্দ কোলাহলে আনন্দ তার অন্তর্গত অফুরন্ত সৌন্দর্যের কখনই শেষ হয় না। কবিতাটিতে জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতার উপস্থাপন করেছেন। আসলে এবার আমরা একটু কবিতায় যাই। কবিতা পড়ার আগে একটা কথা অনেকেই মনে হতে পারে এটা আসলে শিক্ষক কই থেকে কানেক্ট করছে, বা যে ভাইয়া ক্লাসে যে ভাইয়া কই থেকে পেয়েছে। আসলে এইটা ভাইয়া তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে, এবং তোমাদের বই থেকে জাস্ট কপি পেস্ট করা হয়েছে। তো তোমাদের যদি আসলে পড়তে হয় তোমরা তোমাদের বই থেকেও পড়তে পারো, আর যদি পিডিএফটা লাগে তো আমাকে একটু মেসেঞ্জারে নক দিয়ে আমি দিয়ে দিব, অর্থাৎ ফেসবুক পেজে নক দিয়ে আমি দিয়ে দিব। পাশাপাশি যদি একটু এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করে দেখো, আমি হয়তো একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে তোমাদের এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখানে পিডিএফটা পড়ে নিও, আর এই ব্যাখ্যা সহকারে তো পেয়ে যাচ্ছ। তো সেদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি, এই নদী নখরের তলে। অর্থাৎ কবি কল্পনা করে কোনো ভবিষ্যতের মুহূর্ত যা গুরুত্বপূর্ণ বা মহিমান্বিত, সেখানে পুরো শান্ত মাঠ স্তব্ধ হয়ে যাবে। এটি কোনো ঐতিহাসিক বা আধ্যাত্মিক ঘটনার ইঙ্গিত। নদী নক্ষরের তলে দিয়ে কবি প্রাকৃতিক সৌন্দর্য, আকাশ নদীর মিলন এবং আধ্যাত্মিক পরিবেশের প্রতীকী চিত্র তুলে ধরেছেন। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ কবি ভবিষ্যতের আশা ও প্রজন্মের স্বপ্ন দেখেছেন। সোনার স্বপ্নের স্বাদ হলো মানুষ বা সভ্যতার মহৎাকাঙ্ক্ষা, যেমন শান্তি, ন্যায়, শিল্প, বিজ্ঞান বা আদর্শ। কিন্তু কবি আক্ষেপ করেছেন এই সোনার স্বপ্ন পৃথিবীতে আর কতদিন পূর্ণ হবে তা অজানা। আমি চলে যাব বলে
চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জল, অর্থাৎ কবি নিজেকে সময় বা মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন। চালতা ফুল ভেজা শিশু বা প্রাকৃতিক জীবনের সরল আনন্দের প্রতীক। তিনি ভাবছেন যখন তিনি চলে যাবেন তখন কি সেই সরল আনন্দ শিশুদের খুশি বা প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে? নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী ভোষা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য বা জীবনের মধুরতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ নরম গন্ধের ঢেউ মানে হচ্ছে ফুলের ঘাসের প্রাকৃতিক কোমলতা, লক্ষ্মী ভেজা গান হলো আনন্দ খুশি জীবনধারার প্রতীক। অর্থাৎ কবি ধারণা করছেন তিনি যদি চলে যান তাহলে এই খুশি বা সৌন্দর্য আদৌ কি বজায় থাকবে কিনা। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিক শান্তবাতি ভিজে গন্ধ মৃদু কলরব। অর্থাৎ এখানে আবার সেই মানবিক বা সভ্যতার স্বপ্নের কথা উল্লেখ হয়েছে। চারিপাশে শান্তবাতি মৃদু কলরব ভিজে গন্ধ কোমল শান্ত প্রকৃতির প্রতীক। কবি দেখেছেন প্রকৃতি ও মানবিক স্বপ্ন একসঙ্গে মিলিত হয়ে এক শান্ত তৈরি করেছে। খেয়ার নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে খেয়া নৌকা মানুষের নৌকা বা যাত্রা, মানুষ সভ্যতা চলমান ইতিহাসের প্রতীক। চরের কাছে এসে অর্থ হচ্ছে মানুষ বা ইতিহাসের কর্মকাণ্ড ধীরে ধীরে স্থির বা শিখরে পৌঁছেছে। কবি আভাস দিচ্ছেন পৃথিবীতে গল্প বা ইতিহাস শিক্ষা বা স্মৃতি চিরস্থায়ী। এশিরীয়রা ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ শেষ লাইনে কবি ইতিহাসের ক্ষয়ক্ষতি সময়ের অমিতি তুলে ধরেছেন। প্রাচীন সভ্যতা অ্যাসিরীয় ব্যাবিলন ধুলো বা ছাই হয়ে গিয়েছে এই সময়ের, অর্থাৎ সময়ের বিবর্তন বা পরিবর্তন এটি মানব সভ্যতার স্থায়িত্বের অন্যতম প্রতীক হিসেবে বা পূর্বের সভ্যতার স্মৃতিচারণ করে বেঁচে আছে। তো এই ছিল আসলে ওভারঅল সেই দিন এই মাঠ কবিতা। এবার আমরা একটু পাঠ পরিচিতি পড়ি। আসলে পাঠ পরিচিতি পড়ার মূল রহস্য এটা হচ্ছে, এটা পড়লে আমাদের যে মূল কনসেপ্ট এটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবো। তো সেদিন এই মাঠ জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে তলে বিনির্মাণ। মননশীল ব্যক্তি মানুষ মৃত্যুর করে ধরে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পর্শে শিশির, লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর বেশ। ফলে মৃত্যুতেই সব শেষ হয় নয়, বরং জীবনের পৃথিবীর বহমতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষ স্বপ্নের মরণ নেই, গভীর জীবন তৃষ্ণা নেই। এই সত্যটি আসলে কবিতাতে অনুভব করেছে। অর্থাৎ এই দ্বারা আসলে মানুষের জীবনের যে অন্তিম হয়, কিন্তু অন্তিম আসলে শেষ হয়েও হয় না, সেটাই বোঝানো হয়েছে। তাছাড়া পৃথিবীর যে মানুষ প্রবাহমান চিত্র এটা তুলেছে, কেউ কারোর জন্য আসলে পৃথিবী থেকে থাকে না, পৃথিবী তার প্রবাহমান চরিত্র সবসময় বহন করবে। তো এই ছিল আজকের ভিডিও। আসলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবে, এবং এরকম আসলে ভিডিও পেতে চ্যানেলটিকে, এরকম আরও ভিডিও পেতে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবা, এবং উভয় স্তরে যাতে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছায় তাই কারণে ইউটিউবে বেল আইকন অন করবা, ফেসবুকে নোটিফিকেশন অন করবা। তো আর যা আছে অর্থাৎ ক্লাসগুলো এগুলো দিচ্ছি একটু কাইন্ডলি করো, কারণ এগুলো করলে তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।